তখন স্ত্রী পুরুষে অনেক আলোচনা করিয়া তারাপদ দেশে তাহার সমস্ত কৌলিক সংবাদ সন্ধান করিবার জন্য লোক পাঠাইলেন। খবর আসিল যে বংশ ভালো, কিন্তু দরিদ্র। তখন মতিবাবু ছেলের মা এবং ভাইয়ের নিকট বিবাহের প্রস্তাব পাঠাইলেন। তাহারা আনন্দে উচ্ছ্বসিত হইয়া সম্মতি দিতে মুহূর্তমাত্র বিলম্ব করিলেন না। কাঠালিয়ার মতিবাবু এবং অন্নপূর্ণা বিবাহের দিনক্ষণ আলোচনা করিতে লাগিলেন, কিন্তু স্বাভাবিক গোপনীয়তা প্রিয় সাবধানী মতিবাবু কথাটা গোপন রাখিলেন। চারুকে ধরিয়া রাখা গেল না। সে মাঝে মাঝে বর্গীর হাঙ্গামার মতো তারাপদের পাঠগৃহে গিয়া পড়িত। কখনো রাগ, কখনো অনুরাগ, কখনো বিরাগের দ্বারা তাহার পাঠচর্চার নিভৃত শান্তি আকস্মাৎ তরঙ্গিত করিয়া তুলিত। তাহাতে আজকাল এই নির্লিপ্ত মুক্ত স্বভাব ব্রাহ্মণ বালিকার চিত্রে মাঝে মাঝে ক্ষণকালের জন্য বিদ্যুৎ স্পন্দনের ন্যায় এক অপূর্ব চাঞ্চল্য সঞ্চার হইত। যে ব্যক্তি লঘুভার চিত্ত চিরকাল অক্ষুণ্ণ অব্যাহতভাবে কালস্রোতের তরঙ্গচূড়ায় ভাসমান হইয়া সম্মুখে প্রবাহিত হইয়া যাইত, সে আজকাল একবার অন্যমনস্ক হইয়া বিচিত্র দিবা স্বপ্নজালের মধ্যে জড়ীভূত হইয়া পড়ে। একদিন পড়াশোনা ছাড়িয়া দিয়া সে মতিবাবুর লাইব্রেরির মধ্যে প্রবেশ করিয়া ছবির বইয়ের পাতা উল্টাইতে থাকিত। সেই ছবিগুলোর মিশ্রণে যে কল্পনা লোক সৃজিত হইত, তাহা পূর্বেকার হইতে অনেক স্বতন্ত্র এবং অধিকতর রঙিন। চারুর অদ্ভুত আচরণ লক্ষ্য করিয়া সে আর পূর্বের মতো স্বভাবত পরিহাস করিতে পারিত না। দুষ্টামি করিলে তাহাকে মারিবার কথা মনেও উদয় হইত না। নিজের এক গুরু পরিবর্তন, এই আবদ্ধ আসক্ত ভাব তাহার নিজের কাছে এক নতুন স্বপ্নের মতো মনে হইতে লাগিল। শ্রাবণ মাসে বিবাহের শুভদিন স্থির করিয়া মতিবাবু তারাপদের মা ও ভাইদের আনিতে পাঠাইলেন। তারাপদকে তাহা জানিতে দিলেন না। কলিকাতার মোক্তারকে গড়ের বাদ্য বায়না দিতে আদেশ করিলেন এবং জিনিসপত্রের ফর্দ পাঠাইয়া দিলেন। আকাশে নববর্ষার মেঘ উঠিল। গ্রামের নদী এতদিন শুষ্ক প্রায় হইয়াছিল। মাঝে মাঝে কেবল এক একটা ডোবায় জল বাঁধিয়া থাকিত। ছোট ছোট নৌকা সেই পঙ্কিল জলে ডোবানো ছিল এবং শুষ্ক নদীপথে গরুর গাড়ি চলাচলের সুগভীর চক্রচিহ্ন ক্ষুদিত হইতেছিল।